একটা থিম সং একটা ক্যারেক্টারকে কোথায় পৌঁছে দিতে পারে তার প্রাইম উদাহরণ হলো আমাদের কিট উইলসন। এখন আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আমরা বলতে পারি জন সিনাকে রিটায়ার করেছিল যে মানে আমাদের রিং জেনারেল গুন্থার, তার থেকে বেশি ওভার এই মুহূর্তে কিট উইলসন। আর শুধুমাত্র তার একটা ঝলক দেখার জন্য, তার ওই থিম সংটা শোনার জন্য এখন সবাই পাগল হয়ে মানে মরিয়া হয়ে অপেক্ষা করে। আর এটার যদি প্রমাণ চাও তোমরা, তাহলে আমি তোমাদের প্রমাণও দেখাতে পারি, কারণ ডাব্লিউডাব্লিউই নিজে তাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র কিট উইলসনের থিম সংকে 4 ঘন্টা ধরে লুপে চালিয়েছিল, তাও লাইভ এসে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিট উইলসনের যে এন্ট্রি সং বা থিম সং সেটার জন্য ক্রেজ কতটা। যাই হোক না কেন, কিট উইলসনকে তো আজকে আমরা স্ম্যাকডাউনেও দেখেছিলাম, সেটা নিয়ে কথা হবে। আর তার সাথে সাথে আজকে স্ম্যাকডাউনে ছিল আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ড্রিউ ম্যাকেন্টায়ারের প্রথম রাত। তো কেমন হলো আজকের স্ম্যাকডাউন, আর আমার প্রেডিকশনও পুরো ঠিকঠাক গেছে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য, সেটা নিয়েও কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে স্ম্যাকডাউন শুরুই হয়েছিল আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার আজকে একটা স্পেশাল এন্ট্রেন্স পেয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম পাইপাররা তার থিম সংকে প্লে করছে, আর তারপর তার এন্ট্রেন্স হয় তাদের সাথে। আর তারপর ড্রিউ ম্যাকেন্টায়ারের জন্য আজকে সেলিব্রেশন পাইরোসও ছিল। মানে মনে হচ্ছে শুধুমাত্র কোডি রোডসের কাছ থেকে ড্রিউ ম্যাকেন্টায়ার তার চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নেয়নি, তার পাইরোসও ছিনিয়ে নিয়েছে, মানে পেছনে যেই বাজিগুলো ফাটে আর কি। তো আমরা ফায়ার ক্র্যাকার দেখতে পেয়েছিলাম ড্রিউ ম্যাকেন্টায়ারের জন্য, একটা দুর্দান্ত এন্ট্রেন্স ছিল। তারপর সবাই ড্রিউ ম্যাকেন্টায়ারকে চিয়ার করছিল, তারপর ড্রিউ ম্যাকেন্টায়ার তার প্রোমোতে আসে। এবার ড্রিউ ম্যাকেন্টায়ার সবার প্রথমে সেই লাইনটাই বলে যেটা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, যে আই প্রেড ফর দিস অ্যান্ড ইট হ্যাপেন্স। আর তারপর ড্রিউ ম্যাকেন্টায়ার ধীরে ধীরে অডিয়েন্সের উপর টার্ন করে যায়, কারণ অডিয়েন্স যখন বলতে থাকে ইউ ডিজার্ভ ইট, তখন ড্রিউ ম্যাকেন্টায়ার বলে যে ঠিক আছে, আমি মানছি যে এই সময় সবাই আমার সাথে আছো তোমরা, কিন্তু সেই সময় তোমরা কোথায় ছিলে যখন রোমান রিংসের ব্লাড লাইন বারবার আমাকে স্ক্রু করছিল? সেই সময় তোমরা কোথায় ছিলে যখন সিএম পাঙ্কের সাথে আমি একটা মানে মরণ বাছন ফিউডে আটকে ছিলাম? সেই সময় তো কেউ আমার জন্য সাপোর্ট করেনি। আর যখন ডাব্লিউডাব্লিউ বারবার আমাকে স্ক্রু করছিল, তখন তো কেউ আমার জন্য কোনো হ্যাশট্যাগ চালায়নি। আর এখন সবাই আমাকে সাপোর্ট করছে। তো আমি এইসব কিছু মানে ভাবি না, এইসব কিছু নিয়ে আমি ভাবছি না। আমি একজনকেই থ্যাংক ইউ বলতে চাই আমার এই সাকসেসের জন্য। আমি আজ যে চ্যাম্পিয়ন হতে পেরেছি তার পেছনে একজনেরই অবদান আছে, আমি তাকেই থ্যাংক ইউ বলতে চাই, আর সে হলো ড্রিউ ম্যাকেন্টায়ার। তো সে নিজেকেই নিজে থ্যাংক ইউ বলে, এটা সে ডিজার্ভও করে, কারণ সত্যি কথা যখন ড্রিউ ম্যাকেন্টায়ারকে বারবার স্ক্রু করা হচ্ছিল তখন কেউই তাকে সেইভাবে সাপোর্ট করেনি। হ্যাঁ, পরবর্তীকালে এসে সবাই ড্রিউ ম্যাকেন্টায়ারকে সাপোর্ট করেছিল, ঠিক আছে, কিন্তু সেটাকে ড্রিউ ম্যাকেন্টায়ার কেনই বা অ্যাকনলেজ করবে? কারণ ড্রিউ ম্যাকেন্টায়ার এখন হিল ক্যারেক্টার প্লে করছে, আর তাকে এখন অডিয়েন্সের এগেনস্টে যেতেই হবে। তো তারপর ড্রিউ ম্যাকেন্টায়ার আসে কোডি রোডসের কথায়, আর কোডি রোডসকে সে বলে ফর্মার চ্যাম্পিয়ন। আর শুধু একবার না, বারবার কোডি রোডসকে ফর্মার চ্যাম্পিয়ন বলতে থাকে, কারণ সেটা বলে ড্রিউ ম্যাকেন্টায়ারের খুব আনন্দ হচ্ছিল যে এখন আর কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ নেই, সেটা ড্রিউ ম্যাকেন্টায়ার ছিনিয়ে নিয়েছে, আর এখন কোডি রোডসের কাছে ফর্মার চ্যাম্পিয়ন। তো সে এই কথাটাও জানায় যে ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের যে কন্ট্রাক্ট সাইনিংটা হয়েছিল, সেখানে আরেকটা ক্লজও ছিল যেটা হয়তো কোডি রোডস ঠিকমতো পড়েনি। সেটা হচ্ছে যদি ড্রিউ ম্যাকেন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তাহলে কোডি রোডসের জন্য কোনো রিম্যাচ থাকবে না। মানে কোডি রোডস আর এই চ্যাম্পিয়নশিপটার জন্য কোনো অফিসিয়াল রিম্যাচ পাবে না। এবার যদি কোডি রোডসকে আবার এই চ্যাম্পিয়নশিপটার জন্য চ্যালেঞ্জ করতে হয়, তাহলে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, মানে আবার তাকে এই চ্যাম্পিয়নশিপটা অবধি পৌঁছাতে হবে, তাহলেই সে এই চ্যাম্পিয়নশিপটার জন্য চ্যালেঞ্জ করার আবার সুযোগ পাবে। কোনো রিম্যাচ কোডি রোডসের জন্য নেই। তো এইসব বলতে বলতে আমরা দেখতে পাই যে ড্রিউ ম্যাকেন্টায়ারকে ইন্টারাপ্ট করতে চলে আসে দ্য ভাইপার র্যান্ডি অর্টন। এবার র্যান্ডি অর্টন আর ড্রিউ ম্যাকেন্টায়ারকে আবার মুখোমুখি দেখে অনেক ভালো লাগলো, কারণ একটা সময় মনে আছে যখন ড্রিউ ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন ছিল, তখন ড্রিউ ম্যাকেন্টায়ারের সব থেকে ফেমাস ফিউড যেটা ছিল মানে সেই করোনার টাইমে, সেটা র্যান্ডি অর্টনের সাথেই ছিল, কিন্তু সেই সময় ক্যারেক্টার পুরো আলাদা ছিল। সেই সময় র্যান্ডি অর্টন ছিল হিল, ড্রিউ ম্যাকেন্টায়ার ছিল ফেস, কিন্তু এইবার পুরো মহল বদলে গেছে। এইবার ক্যারেক্টার পুরো সুইচ হয়ে গেছে। এই মুহূর্তে র্যান্ডি অর্টন বেবি ফেস আর ড্রিউ ম্যাকেন্টায়ার হলো হিল। তো র্যান্ডি অর্টনকে দেখে ড্রিউ ম্যাকেন্টায়ার সবার প্রথমে এই কথাটাই জিজ্ঞাসা করে যে আমার মনে হয় তুই আমাকে এখানে কংগ্রাচুলেট করতেই এসেছিস। তখন র্যান্ডি অর্টন তাকে মুখের উপর বলে দেয় যে দেখ, এই সব কথা বলে লাভ নেই, কারণ তুইও ভালো করে জানিস আর আমিও ভালো করে জানি যে না তো আমি তোকে পছন্দ করি, না তো তুই আমাকে পছন্দ
পছন্দ করিস, তো আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। আর এর আগে যখন তুই চ্যাম্পিয়ন ছিলি তখনও আমি তোকে এই চ্যাম্পিয়নশিপটার জন্য হারিয়েছিলাম, আর আমি এইবারও তাই করতে চলেছি। তো এবার আমি এই চ্যাম্পিয়নশিপটার জন্য নাম্বার 1 কন্টেন্ডার হবো, আর রয়্যাল রাম্বলে গিয়ে আমি তোকে চ্যাম্পিয়নশিপটার জন্য হারাতে চলেছি। তো তারপর ড্রু ম্যাকইন্টায়ার কিছু বলতো, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে জেকব ফাটু, আর জেকব ফাটুকে দেখে ড্রু ম্যাকইন্টায়ার পুরো ভয় পেয়ে যায়। আর জেকব ফাটুকে ড্রু ম্যাকইন্টায়ার কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জেকব ফাটু কারো কোনো কথা শোনে না। জেকব ফাটু সোজা দৌড়ে রিংয়ে আসে, রিংয়ে এসে ড্রু ম্যাকইন্টায়ারকে অ্যাটাক করতে শুরু করে দেয়। তো ড্রু ম্যাকইন্টায়ার সেখান থেকে পালাতে চায়, কিন্তু জেকব ফাটু তাকে আবার ধরে নেয়, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর সেটাকে যখন র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখন আমরা দেখতে পাই পেছন থেকে এসে মিস র্যান্ডি অর্টনকে মেরে দেয় একটা স্কল ক্রাশিং ফিনালে। আর এইভাবে আজকের প্রথম সেগমেন্টটা শেষ হয়। আর এই প্রথম সেগমেন্ট শেষ হওয়ার সাথে সাথেই আমরা চলে যাই আমাদের প্রথম কোয়ালিফিকেশন ম্যাচে, যেটা ছিল র্যান্ডি অর্টন ভার্সেস দ্য মিজের মধ্যে। তো এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচে মিজ প্রথম দিকে র্যান্ডি অর্টনকে একটু ডমিনেট করার চেষ্টা করেছিল, যেহেতু ম্যাচের শুরুতেই সে অ্যাটাক করে দিয়েছিল। তো র্যান্ডি অর্টন প্রথম দিকে কোনো সুযোগ পাচ্ছিল না, কিন্তু তারপর ধীরে ধীরে র্যান্ডি অর্টন এই ম্যাচে ফেরত আসে। কিন্তু তার আগেও আমরা দেখেছিলাম যে মিজ আর একটা স্কল ক্রাশিং ফিনালে মেরে দিয়েছিল র্যান্ডি অর্টনকে, কিন্তু র্যান্ডি অর্টন সেখান থেকে কিক আউট করে। কিন্তু যখন র্যান্ডি অর্টন মিজকে প্রথমে ওই অ্যানাউন্সার টেবিলে গিয়ে অ্যাটাক করেছিল, আর তারপর যখন রিংয়ে এসে একটা আর কেউ আউট অফ নোওয়্যার মেরে দেয় মিজকে, তো মিজ আর সেখান থেকে কিক আউট করতে পারে না। আর র্যান্ডি অর্টন খুব সহজে মিজকে হারিয়ে এই ম্যাচটা জিতে যায়, আর হয়ে যায় স্যাটারডে নাইটস মেন ইভেন্টের ফেটাল 4-ওয়ে ম্যাচের জন্য একটা কন্টেন্ডার। তো যেমন আমি বলেছিলাম যে মিজ আর র্যান্ডি অর্টনের ম্যাচে র্যান্ডি অর্টনের জেতার চান্স বেশি, তো এক্ষেত্রে আমার প্রেডিকশনটা পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে। আর এইভাবেই আজকের প্রথম ম্যাচ স্ম্যাকডাউনে শেষ হয়েছিল। এবার কোডি রোডসের কথা যখন উঠলোই, তখন কোডি রোডসকেও আজকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছিলাম, যেখানে আজকে কোডি রোডসের জন্য কিছু অংশের ক্রাউড চিয়ার করছিল আর কিছু অংশের ক্রাউড বু করছিল। মানে কোডি রোডসকে মানুষজন বু করছে, এটা দেখাও একটু অস্বাভাবিক মনে হয়। যাই হোক না কেন, কোডি রোডসও সেটা নোটিস করে, আর কোডি রোডস বলে আজকের ভাইবটা একটু আলাদা। কিন্তু তারপর কোডি রোডস ধীরে ধীরে বলে যে কেন কোডি রোডস প্রত্যেকটা প্রোমো শুরুতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টক অ্যাবাউট এই কথাটা বলে, কারণ কোডি রোডস এই ডাব্লিউডাব্লিউর কোনো চ্যাম্পিয়ন না। কোডি রোডস হলো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের চ্যাম্পিয়ন। কোডি রোডস যা করে সেটা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের জন্য করে, মানে তার যে ফেমাস লাইনগুলো যেইভাবে সে অডিয়েন্সের সাথে কানেক্ট করার চেষ্টা করে সেগুলো বলছিল। তারপর সে ড্রু ম্যাকইন্টায়ারের উদ্দেশ্যে বলে যে ড্রু ম্যাকইন্টায়ার তাকে হারিয়ে দিয়েছে আর সে কোনো রিম্যাচ পাবে না। ঠিক আছে, ড্রু ম্যাকইন্টায়ার বলছে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আর প্রথম থেকে শুরু করতে কোডি রোডস কখনো ভয় পায় না। আর এই বলে কোডি রোডস আজকে নিজেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে 2026 সালের যে রয়্যাল রাম্বল ম্যাচ হবে, সেই রয়্যাল রাম্বল ম্যাচে কোডি রোডস পার্টিসিপেট করতে চলেছে। মানে কোডি রোডস প্রথম জন যে কিনা নিজেকে রয়্যাল রাম্বল ম্যাচের জন্য অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে। মানে 30 জনের মধ্যে একজন কোডি রোডস হতে চলেছে। আর কোডি রোডস তো এটাও বলে যে ডাব্লিউডাব্লিউতে খুব কম সুপারস্টারই আছে যারা পরপর 2বার রয়্যাল রাম্বল জিতেছিল, তার মধ্যে আমি একজন। আর শুধুমাত্র একজনই আছে, সে হচ্ছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, যে কিনা 3বার রয়্যাল রাম্বল জিতেছিল। আর কোডি রোডসও এই বছর সেটাই করতে চলেছে, কারণ কোডি রোডসও এইবার 3 নম্বর বারের জন্য রয়্যাল রাম্বল জিততে চলেছে। আর রয়্যাল রাম্বল জিতে সে তার চ্যাম্পিয়নশিপকে আবার ফেরত নিতে চলেছে। তারপর কোডি রোডস আসে জেকব ফাটুর কথায়, আর জেকব ফাটুকে বলে যে মানছি জেকব ফাটু এখন নতুন নতুন এসেছে, জেকব ফাটুর এখন তাজা রক্ত আর কি, মানে নতুন রক্ত, তাই জেকব ফাটু সবসময় রেগে থাকে। আর সেই কারণেই জেকব ফাটু আর কি যা করেছে আগের সপ্তাহে সেটা করেছে। কিন্তু জেকব ফাটু আশা করি একটা জিনিস জানে, সেটা হলো রিসিট কি জিনিস। আর যেটা জেকব ফাটু আগের সপ্তাহে করেছে সেটার জন্য জেকব ফাটুকে সেই রিসিটের জন্য তৈরি থাকতে হবে। তো এই বলে জেকব ফাটুকে কোডি রোডস চ্যালেঞ্জ করে দেয়, আর বলে যে জেকব ফাটু যদি আমার সামনাসামনি এসে কথা বলতে পারে তাহলে সেটা বলে দেখাক। তো সেই মুহূর্তে তো জেকব ফাটু আসে না, আর কোডি রোডস সেখান থেকে চলে যায়। কিন্তু কোডি রোডস আর জেকব ফাটুর মধ্যে যে সব কিছু ঠিক নেই সেটা এখান থেকে বোঝা যাচ্ছিল। এরপর আমরা আমাদের দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচ দেখতে পাই, যেটা ছিল ম্যাট কার্ডোনা ভার্সেস ট্রিক উইলিয়ামসের মধ্যে। এবার ট্রিক উইলিয়ামসের যখন এন্ট্রেন্স হচ্ছিল, তখন পুরো লন্ডনের ক্রাউড তার এন্ট্রেন্সে দ্যাট ট্রিক বলে চিৎকার করছিল। আর দেখে মনেই হচ্ছিল না যে এটা মাত্র 3 সপ্তাহ হলো যখন কিনা ট্রিক উইলিয়ামস মেন রোস্টারে এসেছে। মাত্র তার 3 নম্বর সপ্তাহে সে এরকম সুপারস্টারের মতো রিয়াকশন পাচ্ছে, যেটা অনেকেই পায় না। যাই হোক না কেন, এক্ষেত্রেও আমার প্রেডিকশন ঠিক হয়েছে, কারণ যেমন আমি বলেছিলাম যে যেহেতু ট্রিক উইলিয়ামসের পেছনে ডাব্লিউডাব্লিউ এখন একটু বেশি নজর দিচ্ছে, তাই হয়তো এই ম্যাচে ম্যাট কার্ডোনাকে স্যাক্রিফাইস করা যেতে পারে। আর এখানে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ ম্যাট কার্ডোনাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, কারণ এই মুহূর্তে ম্যাট কার্ডোনারও মোমেন্টামের দরকার ছিল, কিন্তু সেটা এই ম্যাচে তো ম্যাট কার্ডোনা পায়নি, কারণ এই ম্যাচে ট্রিক উইলিয়ামস ম্যাট কার্ডোনাকে হারিয়ে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের ফেটাল 4-ওয়ে ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে উইথ র্যান্ডি অর্টন। তো ট্রিক উইলিয়ামস তারপর সেই ম্যাচটা জিতে সেখান থেকে বেরাতে যাচ্ছিল, কিন্তু সেই সময় আসে এখানে আমাদের নাম্বার 1 এন্ট্রেন্স এই মুহূর্তের, মানে আমাদের কিট উইলসন। তো কিট উইলসন তারপর আসে, আর
কেট উইলসনের জন্য পুরো লন্ডনের ক্রাউড ফেটে পড়েছিল। মানে যেমন বললাম, একটা থিম সং, যেটা যেহেতু এত ক্যাচি থিম সং, যেটাকে ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে 4 ঘন্টা ধরে লুপে চালাচ্ছে, সেই থিম সংটার সাথে যখন কিট উইলসন এন্ট্রি করে তখন পুরো ক্রাউড এমনভাবে ফেটে পড়েছিল যেন কত বড় সুপারস্টার সেখানে চলে এসেছে। তো একটা থিম সঙের এটাই মহত্ব, আর এই কারণে একটা সুপারস্টারের সাকসেসের পেছনে তার থিম সঙেরও একটা বিশাল বড় গুরুত্ব থাকে। যাই হোক না কেন, কিট উইলসন আসে, সবার প্রথমে তার সাথে ট্রিক উইলিয়ামসের একটা ফেস অফ হয়, যেখানে সে ট্রিক উইলিয়ামসকে টক্সিক বলে চলে আসে, আর তারপর ম্যাট কার্ডোনার সাথে তার একটা ফেস অফ হয়। কিন্তু রিংয়ে ওঠার আগে আমরা দেখতে পাই কিট উইলসন ম্যাট কার্ডোনাকে পেছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যাটাক করে দেওয়ার পর এমন হাবভাব করে যেন কিছু হয়নি। আবার তার থিম সং চলতে থাকে আর সে রিংয়ে গিয়ে মানে রিংয়ে এন্ট্রেন্স কন্টিনিউ করে। তো তারপর আমরা তার তরফ থেকে একটা প্রোমো দেখতে পাই, যেখানে সে বলে যে কীভাবে সবাই টক্সিক হয়ে যাচ্ছে আর এখন আমাদের সবার একটা লিডার চাই, আর সেই লিডারটা হলো কেট উইলসন। কিন্তু এইসব বলতে বলতেই আমরা দেখতে পাই পেছনে দাঁড়িয়ে আছে জেকব ফাটু। তো জেকব ফাটু তারপর কিট উইলসনকে অ্যাটাক করে দেয়, আর কিট উইলসনকে অ্যাটাক করে রিং থেকে বের করে দেয়। আর জেকব ফাটু তারপর কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দেয় যে কোডি রোডসের যদি কিছু বলার থাকে যাতে জেকব ফাটুর মুখে এসে বলে। আর কোডি রোডস কোথায় বা পেছনে থাকতো। তো আমরা দেখতে পাই আবার কোডি রোডসের এন্ট্রেন্স হয়, যেখানে কোডি রোডস এবার রেগে রিংয়ের দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে, আর জেকব ফাটু রিংয়ের উপর একদম রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর যখন আলটিমেটলি কোডি রোডস রিংয়ে পৌঁছে যায়, তখন আমরা জেকব ফাটু আর কোডি রোডসের মধ্যে একটা ব্রল দেখতে পাই, যেখানে নিক অলডিস ডাব্লিউডাব্লিউ রেফারি আর সিকিউরিটি গার্ডরা এসে তাদেরকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু তবু তাদের মধ্যে ব্রল কন্টিনিউ হয়। আর দেখে মনে হচ্ছে যে এবার একটু সিরিয়াস হয়ে গেছে মামলাটা। আর এই মামলাটা এতটাই সিরিয়াস হয়েছে যে ব্রলটা তো কন্টিনিউ থাকে, তারপর কোনোভাবে তাদেরকে আলাদা করা হয়। কিন্তু নিক অলডিস স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য জেকব ফাটু ভার্সেস কোডি রোডসের মধ্যে একটা 1-on-1 ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে জেকব ফাটু ব্যাক স্টেজে ড্রু ম্যাকেন্টায়ারকেও মানে চেস করছিল, মানে ড্রু ম্যাকেন্টায়ারের পেছনে পড়েছিল। আর ড্রু ম্যাকেন্টায়ারের সাথে সেই মুহূর্তে একটা ফেস অফ হয়েছিল, মানে একটা কনফ্রন্টেশন হয়েছিল আমাদের ইলিয়া ড্র্যাগনউভের। তো সেইখানে ইলিয়া ড্র্যাগনউভ মানে ড্রু ম্যাকেন্টায়ারকে বলছিল যে ইলিয়া ড্র্যাগনউভ মানে চ্যাম্পিয়নশিপটার জন্য আসতে চলেছে। তো ড্রু ম্যাকেন্টায়ার বলে যে দেখ ইলিয়া, আমার কাছে এখন এইসবের জন্য সময় নেই, একটা পাগল আমাকে পেছন থেকে তাড়া করেছে। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলে রাখতে পারি, জেকব ফাটু ভাবছে আমি ওর দাঁত ভেঙেছি, আমি জেকব ফাটুর দাঁত তো ভাঙিনি, কিন্তু তুই যদি আমার সামনে আসিস, তুই যদি আজকে ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারিস, তাহলে তুই আমার সামনে এলে আমি তোর দাঁত ঠিক ভেঙে দেবো। এই বলে ড্রু ম্যাকেন্টায়ার সেখান থেকে চলে যায়। কিন্তু এইখানে একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার এটা বলে দিয়েছে যে ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফাটুর অ্যাটাকের পেছনে দায়ী নয়। মানে ড্রু ম্যাকেন্টায়ার অন্তত মিথ্যে কথা তো বলছে না, আমার যতদূর মনে হচ্ছে যে জেকব ফাটু ভাবছে যে ড্রু ম্যাকেন্টায়ার হয়তো তাকে ব্যাক স্টেজে অ্যাটাক করেছিল, কিন্তু সেটা ড্রু ম্যাকেন্টায়ার ছিল না। তাহলে সেটা কে ছিল? সেটা কি কোডি রোডস ছিল, নাকি সেটা অন্য কেউ ছিল? সেটা কি র্যান্ডি অর্টন ছিল? তো সেটা নিয়ে পরে কখনো কথা হবে, কিন্তু আজকে অন্তত ড্রু ম্যাকেন্টায়ার এটা কনফার্ম করে দিয়েছে যে জেকব ফাটুকে যে অ্যাটাক করেছিল সেটা সে নয়, মানে তার পেছনে তার কোনো হাত নেই। তো যাই হোক না কেন, স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আপাতত আমরা কোডি রোডস আর জেকব ফাটুর ম্যাচ দেখতে পাবো। বা দেখা যাক এই ম্যাচে কিছু রিভিল হয় কিনা, নাকি পরবর্তী সপ্তাহে কিছু রিভিল হয়। মানে রিভিল তো হবেই কে অ্যাটাক করেছিল, এটা তো মানে আপকামিং সপ্তাহে রিভিল হবে, কিন্তু কবে রিভিল হয় এটাই এখন দেখার বিষয়। এছাড়া আমরা 3 নম্বর কোয়ালিফিকেশন ম্যাচটাও দেখতে পাই, যেটা ছিল সোলো সিকোয়া ভার্সেস ড্যামিয়ান প্রিস্টের মধ্যে। আর এই ম্যাচেও আমার প্রেডিকশন একদম ঠিক হয়েছে, কারণ আমি বলেছিলাম যে এই ম্যাচটা মানে 50-50 হলেও, যেহেতু এই ম্যাচে সোলো সিকোয়ার পেছনে হোয়াইট 6 পড়ে আছে, তাই এই ম্যাচে সোলো সিকোয়ার জেতাটা একটু কঠিন হয়ে যাবে। আর ঠিক সেটাই হয়েছে, কারণ এই ম্যাচটা শুরু হয়, এবার সোলো সিকোয়ার ম্যাচ হচ্ছে, আর এমএফটিটা মানে রিং সাইড থেকে অ্যাটাক করবে না, সেটা কখনো হতে পারে? তো আমরা দেখতে পাই ড্যামিয়ান প্রিস্টকে অনেক রিং সাইড অ্যাটাকের মুখোমুখি হতে হয়, যেখানে তালাটোঙ্গা আর পুরো এমএফটিরা মিলে তাকে অ্যাটাক করছিল, কিন্তু রেফারি টালাটোঙ্গাকে দেখে ফেলে আর টালাটোঙ্গাকে সেখান থেকে বের করে দেয়। আর বাকি এমএফটিদের সামলানোর জন্য পেছন থেকে হোয়াইট 6 চলে আসে। তো হোয়াইট 6-এর সাথে এমএফটিদের একটা ব্রল শুরু হয়ে যায়, আর আঙ্কেল হাউডি তখন সোলো সিকোয়াকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। তো আঙ্কেল হাউডি তার লন্ঠন ফেরত নেওয়ার জন্য তখন মরিয়া হয়ে ওঠে, কিন্তু সোলো সিকোয়া ম্যাচের থেকে বেশি লন্ঠনটাকে বাঁচাতে চায়। তো আমরা দেখতে পাই যে সোলো সিকোয়া লন্ঠন বাঁচাতে গিয়ে ভালো মতো ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আঙ্কেল হাউডির দ্বারা। আর তারপর সে যখন রিংয়ে যায়, তখন আমাদের ড্যামিয়ান প্রিস্ট তার ফিনিশার সোলো সিকোয়ার উপর মেরে দেয়, আর মেরে দিয়ে সোলো সিকোয়াকে পিন করে কোয়ালিফাই করে যায় স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য। তো ড্যামিয়ান প্রিস্ট এখানে জিতে গেছে, আমার প্রেডিকশনও এখানে ঠিক হয়ে গেছে, আর এখানে হোয়াইট 6-এর ইন্টারফিয়ারেন্স হয়েছে, মানে আমি যা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে আঙ্কেল হাউডি ভাবে যে এবার তো আমি আমার লন্ঠন ফেরত পেয়ে যাবো, কিন্তু আঙ্কেল হাউডি যখন লন্ঠন নিতে যায়, তখন পেছন থেকে তালাটোঙ্গা এসে আঙ্কেল হাউডিকে অ্যাটাক করে দেয়, আর সোলো সিকোয়া আর লন্ঠন দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এমএফটি আর হোয়াইট 6-এর মধ্যে যে ফিউডটা, বিশেষ করে সোলো সিকোয়া আর আঙ্কেল হাউডির মধ্যে যে ফিউডটা, সেটা কন্টিনিউ হচ্ছে। তো তাদের মধ্যে স্টোরি এখনও শেষ হয়নি, আর ফিউচারেও আমরা তাদের মধ্যে আবার একটা ম্যাচ হয়তো
দেখতে পাবো। আর এই লন্ঠনের যে স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ শুরু করেছে সেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। এবার দেখা যাক এই স্টোরি লাইনটাকে কতদূর নিয়ে যেতে পারে ডাব্লিউডাব্লিউ। এছাড়া আজকে স্ম্যাকডাউন থেকে সেরকম তো বলার কিছু নেই, কারণ অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার, ওই দিক থেকে জিউলিয়া আর কিয়ানা জেমসের মধ্যে আজকে একটা ট্যাগ টিম ম্যাচ ছিল, যে ট্যাগ টিম ম্যাচটা অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ারের টিম জিতে নিয়েছে। যখন অ্যালেক্সা ব্লিস কিয়ানা জেমসকে তার সিস্টার অ্যাবিগেল মেরেছিল, মানে সিস্টার অ্যাবিগেল ডিডিটি যেটা, সেটা মেরে জিতে গেছিল তার টিমের জন্য ম্যাচটা। তারপর আমরা সেই নায়া জ্যাক্সের ইন্টারফারেন্স দেখতে পেয়েছিলাম, মানে তাদের মধ্যে সেই স্টোরি লাইনটা কন্টিনিউ হচ্ছে। এছাড়া জর্ডান ইগ্রেস আর চেলসি গ্রিনের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম আজকে, যেখানে রিং সাইডে আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন জেড কার্গিলও বসে ম্যাচটাকে দেখছিল। এবার জর্ডান ইগ্রেস আর চেলসি গ্রিনের ম্যাচে কেই বা জিততে পারে? তো জর্ডান ইগ্রেস খুব সহজে ডমিনেট করে এই ম্যাচে চেলসি গ্রিনকে হারিয়ে দিয়েছে। আর চেলসি গ্রিনকে হারিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই যে জর্ডান ইগ্রেস আর আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন জেড কার্গিলের মধ্যে একটা ফেস অফ হয়, মানে খুব তাড়াতাড়ি এদেরও একটা ম্যাচ আমরা দেখতে চলেছি, সম্ভবত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে বা রয়্যাল রাম্বলে কোনো একটা জায়গায় আমরা জর্ডান ইগ্রেস ভার্সেস জেড কার্গিলের ম্যাচও দেখতে পেয়ে যাব। কিন্তু জর্ডান ইগ্রেস যদি জেড কার্গিলের সাথে রয়্যাল রাম্বলে ম্যাচে কম্পিট করে, তার মানে কি ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে আমরা জর্ডান ইগ্রেসকে দেখতে পাবো না? সেটারও সম্ভাবনা আছে, দেখা যাক ডাব্লিউডাব্লিউ কি করে। কিন্তু ফাইনালি কথা বলা যাক আজকে স্যাটারডে নাইট অ্যাকচুয়ালি আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টের, যেখানে ছিল আরেকটা মানে লাস্ট আমাদের কোয়ালিফিকেশন ম্যাচ, যেখানে আমাদের ম্যাড ড্রাগন মানে ইলিয়া ড্র্যাগেনুভকে চ্যালেঞ্জ করছিল কি তাকে ফেস করতে এসেছিল স্যামি জেন। এবার যেমন বলেছিলাম স্যামি জেন আর ইলিয়া ড্র্যাগেনুভের মধ্যে এটা একটা দুর্দান্ত ম্যাচ তো চলেছে, আর সেই কারণে এটা আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টেও ছিল। আর সত্যি ম্যাচটা তো দারুণ ছিল, কিন্তু এই ম্যাচেও আমার প্রেডিকশন একদম 100% মিলে গেছে, কারণ আমি বলেছিলাম যে যেহেতু এদের আগে একটা ম্যাচ হয়ে গেছে, সেই ম্যাচে অলরেডি ইলিয়া ড্র্যাগেনুভ স্যামি জেনকে হারিয়ে দিয়েছে, তাই এই ম্যাচের সম্ভাবনা এটারই বেশি ছিল যে স্যামি জেন এই ম্যাচে ইলিয়া ড্র্যাগেনুভকে হারিয়ে তাদের মধ্যে স্কোরটাকে টাই করে দেবে। আর অ্যাকচুয়ালি স্যামি জেন সেটাই করেছে, কারণ এটা দুর্দান্ত হার্ড হিটিং ম্যাচের পর আমরা দেখতে পাই স্যামি জেন ইলিয়া ড্র্যাগেনুভকে তার ফিনিশার মানে এটা হেলোভা কিক মেরে দেওয়ার পর ইলিয়া ড্র্যাগেনুভকে পিন করে এই ম্যাচটা জিতে যায়, স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য কোয়ালিফাই করে যায়। মানে আমি যেই চারজনকে বলেছিলাম যেই চারজন স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য কোয়ালিফাই করবে, অ্যাকচুয়ালি সেই চারজনই স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য কোয়ালিফাই করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে স্যামি জেনকে পেছন থেকে অ্যাটাক করে দেয় ট্রিক উইলিয়ামস, আর এইভাবেই আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে যায়। এবার আমার স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য প্রেডিকশন তো একদম 100% ঠিক গেছে, কিন্তু এবার রয়্যাল রাম্বলের জন্য আমার প্রেডিকশন ঠিক যায় কিনা, অ্যাকচুয়ালি এই ফেটাল 4 ম্যাচে স্যামি জেন জেতে কিনা নাকি র্যান্ডি অর্টনের সাথে ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ হয়, সেটা একটু দেখার বিষয় আছে। যাই হোক না কেন, আজকের স্ম্যাকডাউনের এপিসোডও দেখার মতো স্ম্যাকডাউনের এপিসোড ছিল, বিশেষ করে ড্রিউ ম্যাকিন্টায়ারের এন্ট্রেন্সটা তো দুর্দান্ত ছিল। আর অ্যাজ আ চ্যাম্পিয়নও প্রথম স্ম্যাকডাউনে ড্রিউ ম্যাকিন্টায়ার ঠিকঠাক কাজই করেছে। আর এই যে কোডি রোডসকে ধীরে ধীরে লোকজন বুক করতে শুরু করে দিয়েছে, এটা একটু ডাব্লিউডাব্লিউর ভেবে দেখা দরকার যে এবার তাকে একটু ঠিকঠাক মতো বুক করতে হবে, আর তাকে ঠিকঠাক মতো ইউজ না করলে এবার অডিয়েন্স কোডি রোডসের পেছনেও টার্ন করে যাবে, মানে কোডি রোডসের উপরও টার্ন করে যেতে পারে, সেটার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। তো দেখা যাক ফিউচারের জন্য ডাব্লিউডাব্লিউ কী করে। আর এমনি তো রেসলম্যানিয়ার প্ল্যান পুরো ঘেটে ঘুটে হয়ে আছে, তো সেটা নিয়ে এখন কিছু বোঝা যাচ্ছে না, এমনকি এই বছরের রয়্যাল রাম্বলও খুব আনপ্রেডিক্টেবল। তো সেইগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে, কিন্তু আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও, আর ভিডিওটাকে পারলে হাইপও করে দিতে পারো তোমরা। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এই চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও ডেলি আসতে থাকে, মানে ডেলি না এলেও আসতেই থাকে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো ডাব্লিউডাব্লিউর কন্টেন্ট দেখার জন্য, বিশেষ করে বাংলা ভাষায় দেখার জন্য। আর যেমন বললাম, বাকি তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।